আমাদের তো প্রিভিয়াসলি তোমাদের সাথে আমার অটোনমিক নার্ভাস সিস্টেমের সেশনটা শেষ। আজকে থেকে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়ালস এর উপর আমি কিছু তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো যেখান থেকে আমাদের কোশ্চেন আসে বেশি বা কোশ্চেন ধরে সেগুলো আমরা আলাপ করব। ওকে, তো প্রথমে শুরু হচ্ছে জেনারেল প্রিন্সিপলস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল। এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন করে এবং এটা হচ্ছে বেসিক। ফার্মাকোলজি সবচেয়ে বাজে আর বিদ্যুৎটা দুইটা হলো জেনারেল প্রিন্সিপলস অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস আর ওখানে হচ্ছে জেনারেল ফার্মাকোলজি, বাট এই দুইটা ছাড়া তোমাদের পাস হবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন জেনারেল প্রিন্সিপলস অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস শুরু করার আগে আমি কতগুলো টার্মস বা এবং কোশ্চেন বলি যেগুলো তোমাদেরকে ধরবে। যেমন ধরো যে ইন্ট্রোডাকশনে প্রথমেই জিজ্ঞেস করে স্টুডেন্টদেরকে যখন ভাইবা বোর্ড ফেস করবা যে হোয়াট ডু মিন বাই অ্যান্টিবায়োটিক, হোয়াট ডু মিন বাই কেমোথেরাপিউটিক, হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াট ডু মিন বাই পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, হোয়াট ডু মিন বাই minimum inhibitory concentration, what do you mean by minimum bactericidal concentration, bacteriostatic বলতে কি বুঝো, bactericidal বলতে কি বুঝো, হ্যাঁ, এই কোশ্চেন গুলো পারতে হবে। দিস আর দি মাস্ট নো কোশ্চেন, হ্যাঁ, সেই হিসেবে আমি তোমাদের আজকের স্লাইড গুলো সাজানো আছে। আচ্ছা, এখন এই আরো কোশ্চেনের মধ্যে আছে যেমন ব্যাক্টোস্ট্যাটিক অ্যান্টিবায়োটিকের নাম বলো, ব্যাক্টোসাইডাল অ্যান্টিবায়োটিকের নাম বলো, তারপরে তোমাদেরকে চলে যায় categorize antimicrobials according to their mechanism of action, তারপর ওখান থেকে যেগুলো নরমাল যেমন ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স কাকে বলে, তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স কিভাবে ডেভেলপ করে, মেকানিজম অফ ডেভেলপিং ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে দিস আর দ্য নরমাল কোশ্চেনস, এগুলো তোমরা পারো। যেগুলো প্রথমে বললাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন এমআইসি, এমবিসি, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, এই তিনটা জিনিস এটা তোমাদের নতুন। হ্যাঁ, সো আমাদের সময় এগুলো পড়ায় নেই, কিন্তু তোমাদের সময় এখন পড়াবে এবং ধরবে এবং পারতে হবে। দিস আর দি মাস্ট নো কোশ্চেন, হ্যাঁ, এগুলার উপরে এখন তোমাদের অনেক কিছু নির্ভর করে। সো তো লেটস স্টার্ট উইথ কেমোথেরাপি। তো হোয়াট ডু ইউ মিন বাই কেমোথেরাপি? কেমোথেরাপিটা কি জিনিস? The chemotherapy is the use of drugs with selective toxicity against the invading parasites. What do you mean by selective toxicity? এখানে একটা কথা বলা আছে যে সিলেক্টিভ টক্সিসিটি, এগুলো তোমরা অলরেডি জানো, তারপরে একটু ভালো মতো বুঝাই দিচ্ছি। যে সিলেক্টিভ টক্সিসিটি বলতে বোঝায় যে আমাদের যে আউটসাইড থেকে যে প্যারাসাইট গুলো আমাদেরকে অ্যাটাক করে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, হ্যাঁ, তো এগুলোকে তারা সিলেক্টিভলি কি করবে, ইনহিবিট করবে অর কিল করবে উইদাউট ডুইং এনি হার্ম টু দি হোস্ট। দিস ইজ নোন অ্যাজ সিলেক্টিভ টক্সিসিটি। আমি তোমাদেরকে খুব ইজিলি বলে দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে দ্যাট মিনস হচ্ছে তারা সিলেক্টিভলি কিল অর ইনহিবিট করবে দ্য গ্রোথ অফ দি মাইক্রো অর্গানিজম হুইচ ইনভেড আওয়ার বডি, ওকে, উইদাউট ইনভেডিং দি হোস্ট সেল। হোস্ট সেল কারা? হোস্ট সেল হচ্ছে আমরা হিউম্যানরা হচ্ছে হোস্ট সেল। হিউম্যান বলো অথবা এনিমালস বলো, যাদের উপর আমরা কি করি, অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করি, হ্যাঁ, তারা হচ্ছে হোস্ট। আর এরা তো বাইরে থেকে আসছে, এরা হচ্ছে আমাদের মানে গেস্ট অথবা ফরেন পার্টিকেলস বলতে পারো। তো এরা হচ্ছে আনওয়ান্টেড গেস্ট, তাই না? তো এদেরকে আমরা কি করব, কিল করব অথবা ইনহিবিট করব। সো সিলেক্টিভিটিটা কিসের উপর ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস আপন exploitable biochemical differences among us and our invading parasites. exploitable biochemical difference বলতে কি বোঝায়? যেমন ধরো যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে আমাদের বডিতে কি নাই, আমাদের বডিতে সেল ওয়াল নাই, তাই না? আমরা জানি যে আমাদের বডিতে সেল ওয়াল নাই, কিন্তু ব্যাকটেরিয়াতে কি থাকে, সেল ওয়াল থাকে। সো আমরা কি ইউজ করি, পেনিসিলিন ইউজ করি, which কি করবে, which causes lysis of the cell wall and kills the bacteria, তাই না? তাহলে পেনিসিলিন হচ্ছে it is totally safe in human. this term is known as selective toxicity, ঠিক আছে? আচ্ছা, তাহলে কেমোথেরাপিটা কি সেটা তো আমরা বুঝলাম, which acts with the selective toxicity to kill the invading parasites. ওকে, এখন আসো what do you mean by antibiotic, what do you mean by chemotherapeutic, এটা দিয়ে তোমাদের কোশ্চেন শুরু হয়, হ্যাঁ, ভাইবা বোর্ডে। তো অ্যান্টিবায়োটিক বলতে কি বোঝায়? অ্যান্টিবায়োটিক আর দ্য ড্রাগস অর এজেন্টস which are obtained from living organism or living source, ঠিক আছে, are used to kill or inhibit the growth of microorganisms are known as antibiotics. তার মানে অ্যান্টিবায়োটিক কাকে বলে আর কেমোথেরাপিউটিক কাকে বলে? দিস আর টু সেম থিংস। শুধু খালি আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সোর্সে, ওকে, পার্থক্যটা হচ্ছে সোর্সে। that means antibiotic is obtained from the living organism, okay,
আর chemotherapeutic is obtained from synthetically, মানে that means it which is produced in the lab, that is called chemotherapeutic agent, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কোশ্চেন করবে যে অ্যান্টিবায়োটিক কাকে বলে, কেমোথেরাপিউটিক কাকে বলে, বলার পরে জিজ্ঞেস করবে which one is the first antibiotic, which one is the first chemotherapeutic agent। তো ফার্স্ট অ্যান্টিবায়োটিক কোনটা? ফার্স্ট অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন, and ফার্স্ট chemotherapeutic agent হচ্ছে সালফোনামাইড। ফার্স্ট chemotherapeutic agent হচ্ছে সালফোনামাইড। এখন দেখো যে chemotherapeutic কি, drugs or agents which are obtained synthetically are used to kill or inhibit the microorganism are known as chemotherapeutic। that means দুইটা কিন্তু ডেফিনিশন কিন্তু সেম, শুধু খালি সোর্স আলাদা। একটা লিভিং সোর্স থেকে পাচ্ছি, আরেকটা সিনথেটিক্যালি প্রডিউস করছি উইদিন দি ল্যাব, ঠিক আছে। তাহলে ফার্স্ট অ্যান্টিবায়োটিক কোনটা? পেনিসিলিন, এন্ড ফার্স্ট কেমোথেরাপিউটিক এজেন্ট হচ্ছে সালফোনামাইড। ওকে, নেক্সট আসো যে হোয়াট আর দ্য আদার সোর্স অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস। হ্যাঁ, তো সেমি সিনথেটিক আছে, সিনথেটিক আছে, তাই না? একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে সেমি সিনথেটিক, আর একটা হচ্ছে সিনথেটিক। তো সেমি সিনথেটিকটা কি জিনিস? কিছু ন্যাচারালি অবটেন করা হয় আর কিছু সিনথেটিক্যালি প্রডিউস করা হয়, এই দুইটার হাইব্রিড হচ্ছে সেমি সিনথেটিক। আচ্ছা, nowadays most of the antimicrobials are produced in the lab, ঠিক আছে, সিনথেটিক্যালি ইন দি ল্যাব। কারণ ল্যাবের সুবিধাটা কি? ল্যাবে আমরা মাস প্রোডাকশন করতে পারি, এতে আমাদের কি হয়? কস্ট কম পড়ে। যখন আমি লিভিং অর্গানিজম থেকে অ্যান্টিবায়োটিক অবটেন করতে চাই, তখন সেটার কস্ট বেশি পড়ে, তখন অ্যান্টিবায়োটিকের কস্ট অনেক বেশি হয়ে যায়। এর জন্য আমরা কি করি? এখন সিনথেটিক্যালি ল্যাবে প্রডিউস করি। এই যে কথাটা বললাম, কথাটা মনে রাখবা, ল্যাবে প্রডিউস করার সুবিধা, ঠিক আছে। ল্যাবে প্রডিউস করার সুবিধা কি? মাস প্রোডাকশন হয়, কস্ট কম পড়ে, দুইটা কথা। ওকে, আচ্ছা, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস কি কি আছে? যেমন অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিপ্রোটোজোয়াল, এনথেলমেন্টিক্স। দিস আর অল দি অ্যান্টিমাইক্রোবিয়ালস। সবগুলোকে একসাথে কি বলা হয়? অ্যান্টিমাইক্রোবিয়ালস বলা হয়, ঠিক আছে। এই পর্যন্ত কি পড়া বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, এখন আসো এমআইসি। এমআইসিটা কি জিনিস? এমআইসিটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এমআইসি দিয়ে বোঝায় মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। তো ইনহিবিটরি যখন, তাহলে কি হবে? দ্যাট মিন্স হচ্ছে ইনহিবিট দ্য গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজম, ঠিক আছে। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই এমআইসি? ইট ইজ দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ অ্যান্টিবায়োটিক, অর অ্যান্টিবায়োটিক, অথবা বলতে পারো দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ ড্রাগ which is required to inhibit the growth of bacteria অথবা to inhibit the growth of microorganism. Okay, more than 90% case, more than 90% case, এটা হচ্ছে minimum inhibitory concentration. Okay, এখন আসো what do you mean by minimum bactericidal concentration? That is the lowest concentration of drug which is required to kill the growth of microorganism more than 99% কেসে ব্যাকটেরিয়াকে কিল করবে, এটা হচ্ছে মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন, ঠিক আছে। ইন কেস অফ ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কি? আমাদেরকে সবসময় যেই ড্রাগগুলো মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন, দ্যাট মিনস ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক গুলো চুজ করতে হবে, ঠিক আছে। ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে যেগুলো গ্রোথ ইনহিবিট করে সেই অ্যান্টিবায়োটিক গুলো আমরা চুজ করব না। কারণ কি? তারা অলরেডি ইমিউনো কম্প্রোমাইজড। তাদের ক্ষেত্রে যদি আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক দিই, তাহলে কি হতে পারে? তাহলে আবার এই মাইক্রোঅর্গানিজমের গ্রো হঠাৎ করে বেড়ে যেয়ে তখন তাদের আরো ক্ষতি করতে পারে। এই জন্য আমরা কি করব? অলওয়েজ উই হ্যাভ টু গিভ দেম ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। ওকে, আচ্ছা, এখন আসো যে এখানে তোমাদের একটা কোশ্চেন করবে যে এমবিসি, এমআইসি এবং এমবিসির সাথে ব্যাকটেরিওস্ট্যাটিক এন্ড ব্যাকটেরিসাইডালের কি রিলেশন? তোমাদেরকে এটা এভাবে করে জিজ্ঞেস করে যে এমআইসি এমবিসি থেকে তুমি ব্যাকটেরিওস্ট্যাটিক এবং ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক কিভাবে বের করতে পারবা? হ্যাঁ, খুবই ইজি। যে ড্রাগস গুলো এক্সিবিট করে রেগুলারলি এমআইসি লেভেল, সেগুলোই হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। দ্যাট মিন্স যে তাদের নরমাল থেরাপিউটিক ডোজে তারা কি করে? দে ইনহিবিট দি গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজম, ঠিক আছে। তুমি যতই ডোজ বাড়াও না কেন, তারা কি করবে? তারা হচ্ছে এমআইসি লেভেলটাই অ্যাচিভ করতে পারবে, মিনিমাম ব্যাকটেরিসাইডাল যে কনসেন্ট্রেশন সেটা অ্যাচিভ করতে পারবে না। তাহলে কি? তাহলে দিস আর দি ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগস, ইজি। তাহলে দ্য ড্রাগস দ্যাট এক্সিবিট এমআইসি লেভেল আর known as bacteriostatic drugs, are drugs which regularly exceeds MBC level. That means যারা খুব
তাদের থেরাপিউটিক লেভেলে ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে, সেগুলো কি হচ্ছে বলা হয় কি ব্যাকটেরিসাইডাল। ঠিক আছে, তাহলে দ্য ড্রাগ উইচ এক্সিডস এমবিসি লেভেল আর নোন অ্যাজ ব্যাকটেরিসাইডাল। তাহলে এইটাই হচ্ছে এদের মধ্যে রিলেশন। যেমন ধরো পেনিসিলিন, আমরা জানি যে পেনিসিলিন ইজ এ ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। সে কি করে সেল ওয়াল লাইসিস করে ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে। ঠিক আছে, তাহলে পেনিসিলিনটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল এগেইনস্ট স্ট্রেপ্টোকক্কাই। পেনিসিলিনটা খুবই স্ট্রেপ্টোকক্কাসের এগেইনস্টে খুবই ইফেক্টিভ, তাই না, আমরা জানি এটা। কিন্তু এন্টারোকক্কাসের এগেইনস্টে কিন্তু পেনিসিলিন তোমার তেমন একটা কাজ করতে পারে না। তুমি যতই দাও না কেন ব্লাড কনসেন্ট্রেশন, তোমার পেনিসিলিন এন্টারোকক্কাসকে কিল করতে পারে না। ঠিক আছে, যে কনসেন্ট্রেশনে তোমার এই এন্টারোকক্কাসকে কিল করতে হবে, সেটা আমরা পেনিসিলিনের হাই ডোজ দিয়েও আমরা সেটা অ্যাচিভ করতে পারি না। এই জন্য পেনিসিলিন ইজ ব্যাক্টোস্ট্যাটিক টু এন্টারোকক্কাস, বাট ইট ইজ রেগুলারলি ব্যাকটেরিসাইডাল against regularly bactericidal against streptococci. Penicillin আমরা জানি it is a common bactericidal antibiotic, কিন্তু এন্টারোকক্কাস হচ্ছে একটা নটোরিয়াস অর্গানিজম যার এগেইনস্টে পেনিসিলিন কিন্তু ইফেক্টিভ না। তোমার এটা হাই লেভেলে, তোমার যতটুকু থেরাপিউটিক লেভেলে টক্সিসিটি প্রডিউস না করে সে পর্যন্ত আমরা যদি দেই একদম হাই ডোজে, তারপরেও এটা কি করতে পারবে না, এন্টারোকক্কাসকে কিল করতে পারবে না। দ্যাটস ওয়াই ইট ইজ ব্যাক্টোস্ট্যাটিক এগেইনস্ট এন্টারোকক্কাস বাট ব্যাকটেরিসাইডাল এগেইনস্ট তোমার স্ট্রেপ্টোকক্কাই। এটা কি বোঝা গেছে এই কথাগুলা? জি ম্যাম। ওকে, আচ্ছা এখন আসো, যেমন ক্লোরামফেনিকল, আমরা জানি কি ক্লোরামফেনিকলটা হচ্ছে একটা ব্যাকটোস্ট্যাটিক ড্রাগ। এটা কি করে, এটা নরমাল থেরাপিউটিক ডোজে কি করবে, এটা সবসময় এমআইসি লেভেলটাকে এক্সিট করে। এটা কি করে, ইনহিবিট দি গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। কিন্তু একমাত্র হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার এগেইনস্ট এটা ব্যাকটেরিসাইডাল। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার এগেইনস্টে এটাকে বেশি দিতে হয় না, এটা দিলে পরে এটা কি করে, এটা ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে হিমোফাইলাসকে। শুধুমাত্র এই অর্গানিজমের এগেইনস্টে এটা হাইলি ইফেক্টিভ এন্ড ব্যাকটেরিসাইডাল। ঠিক আছে, আচ্ছা এখন আসো আরো দুইটা ইম্পর্টেন্ট টার্ম, টাইম ডিপেন্ডেন্ট কিলিং এন্ড কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। হোয়াট ডু ইউ মিন বাই টাইম ডিপেন্ডেন্ট কিলিং? আচ্ছা, টাইম ডিপেন্ডেন্ট কিলিংটা হচ্ছে, খুব খেয়াল করো যে আমরা যখন অ্যান্টিবায়োটিক দিই আমরা কি করি, আমরা নির্দিষ্ট সময় পর পর দিই, এটা তোমরা সবাই জানো যে আমরা অ্যামোক্সিসিলিন কয়বার দিই, দিনে 3 বার দিই, তাই না? 8 আওয়ার্সলি দিই। কেন দিই 8 আওয়ার্সলি? কারণ হচ্ছে ঠিক 8 আওয়ার্স পরে অ্যামোক্সিসিলিনের কি হয়, অ্যামোক্সিসিলিনের তোমার অ্যাকশন এগেইনস্ট ব্যাকটেরিয়া এটা কি হয়, চলে যায়। দ্যাটস ওয়াই, খুব ইজি। হ্যাঁ, তাহলে ঠিক 8 ঘন্টা পরে কি হবে, অ্যামোক্সিসিলিনের কাজ শেষ হয়ে যাবে এগেইনস্ট ব্যাকটেরিয়া। এই জন্য আমাকে কি করতে হবে, ঠিক 8 ঘন্টা পরে আমাকে আবার অ্যামোক্সিসিলিনের আরেকটা ডোজ দিতে হবে, আবার ঠিক 8 ঘন্টা পরে অ্যামোক্সিসিলিনের আরেকটা ডোজ দিতে হবে। তুমি এই 8 ঘন্টা পর পর আমাকে অ্যামোক্সিসিলিন দিতে হচ্ছে কেন? বিকজ ইট হ্যাজ টাইম ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট। 8 ঘন্টা পর্যন্তই অ্যামোক্সিসিলিনের ইফেক্ট থাকবে, তারপর এটার ইফেক্ট থাকে না। ঠিক আছে, এখন আমি যদি এখন বলি যে আমি ঠিক আছে ম্যাডাম 8 ঘন্টা পর পর থাকে, আমি এখন ডোজ বাড়াই দিই, দেখি 8 ঘন্টা পর থাকে কিনা। আমরা ডোজ বাড়াই দিলাম, ডোজ বাড়ানোর পরও দেখা গেল যে অ্যামোক্সিসিলিনের ইফেক্টটা ঠিক ওই 8 ঘন্টা পরে শেষ হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় টাইম ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট। ঠিক আছে, এই কথাটা কি বোঝা গেছে? জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে ইয়েস ম্যাম বললা না নো ম্যাম বললা, আমি ঠিক বুঝিনি। ইয়েস ম্যাম বলছি ম্যাম। আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স যেগুলো আছে এদের কি আছে, টাইম ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট, এবং মোস্ট অফ দি অ্যান্টিবায়োটিক কজেস টাইম ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে টাইম ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট তো আমরা বুঝলাম। হ্যাঁ, এখন আসো কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্টটা কি জিনিস। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট আমি পরে বলতেছি, আগে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্টটা বুঝতে পরে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টটা বোঝা যাবে। আচ্ছা, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্টটা কি, যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক দেখা যায় আমি যখন হাই কনসেন্ট্রেশনে দিই তখন তারা কি করে, সেই হাই কনসেন্ট্রেশনে সারাদিন বসে অ্যান্টিবায়োটিক মাইক্রো অর্গানিজমকে কিল করতে পারে। ঠিক আছে, দ্যাট মিনস হাই কনসেন্ট্রেশন আমি যদি দেই তাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে। যেমন ধরো সিপ্রোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন কয়বার কাজ করে, মানে দিনে কয়বার দিতে হয়, 12 আওয়ার্স দিতে হয়, তার মানে এটার ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে 12 আওয়ার্স। ঠিক আছে, কিন্তু সিপ্রোফ্লক্সাসিনের একটা সুবিধা কি, আমি যদি সিপ্রোফ্লক্সাসিন হাই ডোজে দিই
সে সারাদিন বসে কি করবে, মাইক্রো অর্গানিজমকে কিল করতে পারে। ইভেন এটার কনসেন্ট্রেশন যদি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশনের লেভেলের নিচেও চলে যায়, তাহলেও দেখা যাবে যে তার ব্যাকটেরিয়ার এগেইনস্টে কিলিং ইফেক্টটা থেকে যায়। ঠিক আছে, এই যে তার এই যে ইফেক্টটা, যে তাকে আমি যদি হাই ডোজে দিই সে সারাদিন বসে ব্যাকটেরিয়া কিল করতে পারে, দিস ইফেক্ট ইজ নোন অ্যাজ কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট। ঠিক আছে, তাহলে এ কিন্তু টাইম করতেছে না, সে কি করতেছে, আমি যখন কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশনে দিচ্ছি তখন সে কি করতেছে, হাই কনসেন্ট্রেশনে সারাদিন বসে ব্যাকটেরিয়াকে কিল করতেছে। তাহলে আমার সুবিধাটা কি হচ্ছে, একে আমার বারবার দেওয়া লাগতেছে না। বুঝা গেল? তাহলে একে আমার বারবার দেওয়া লাগতেছে না। আমি একটা হাই কনসেন্ট্রেশনের ড্রাগটা দিলে সে সারাদিন বসে ওই ডোজে সে কি করবে, মাইক্রো অর্গানিজমকে কিল করতে পারবে। দিস ইফেক্ট ইজ নোন অ্যাজ কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট। ঠিক আছে, তাহলে টাইম ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট আর কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট এই দুটো তো বুঝতে পারছো তাই না? জি ম্যাম। ওকে, এখন আসো পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টটা আমি যখন বললাম যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট, তখন তোমরা বুঝে গেছো অলরেডি যে যে সমস্ত অ্যান্টিমাইক্রোবিয়ালস এর কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট আছে তাদেরই পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টটা থাকবে এগেইনস্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম, কিন্তু অন্যগুলোর থাকবে না। ঠিক আছে, গ্রাম পজিটিভ অর্গানিজম গুলো কিন্তু খুব একটা ভাইরুলেন্ট না। ভাইরুলেন্ট কোনগুলো, আমরা জানি যে গ্রাম নেগেটিভ অর্গানিজম গুলো বেশি নটোরিয়াস, তাই তো? তো গ্রাম নেগেটিভ অর্গানিজমের এগেইনস্টে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট আছে এরকম দুইটা অ্যান্টিবায়োটিক হলো, একটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস আর একটা হচ্ছে ফ্লোরোকুইনোলনস। তাদের কি আছে, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট আছে, যাদেরকে আমরা কি করি, হাই কনসেন্ট্রেশনে যদি একবার দিই তারা সারাদিন বসে মাইক্রো অর্গানিজমকে কিল করতে পারে, ইভেন when the concentration of antimicrobials go below the মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, মানে যে কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়াকে ইনহিবিট করে তারও নিচে যদি চলে যায় ব্লাডে, তারপরেও দেখা যাবে যে কি ব্যাকটেরিয়াকে কিল করার অ্যাক্টিভিটি তাদের থাকে। এই ইফেক্টটাকে আমরা কি বলি, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। এই ইফেক্টটাকে বলা হয় পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। Many antibiotics continue to have their antibacterial effect even after the plasma concentration of drug fall below the minimum inhibitory concentration. This effect is known as post antibiotic effect. ঠিক আছে, তাহলে কি বোঝা গেল পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টটা কি? জি ম্যাম। ওকে, আচ্ছা এখন আসো যে এটা তো আগে বললাম যে যেগুলোর কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্ট আছে তাদেরই কিন্তু এই পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টটা আছে। ঠিক আছে, তাহলে যে ইম্পর্টেন্ট যে টার্মগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে বলা শেষ। হ্যাঁ, আচ্ছা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং ইফেক্টটা বলে ফেলছি। এখন আসো যে ক্যাটাগরাইজেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস। তোমাদেরকে এখানে যাদের কিসমত খুব ভালো, যারা মানে খুব ইজিলি, অনেকে থাকে যে আমাদের মধ্যে যারা খুব ইজি কোশ্চেন পায় পাস করে যায়, তাদের প্রথম কোশ্চেনই দিবে ক্যাটাগরাইজ অ্যান্টিমাইক্রোবিয়ালস অ্যাকর্ডিং টু দেয়ার মেকানিজম অফ অ্যাকশন। ওকে, আর যাদের কিসমত খারাপ থাকবে তাদেরকে ওই জেএমআইসি এমবিসি পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট দিয়ে শুরু করবে, দেখা যাবে যে তাদের কোশ্চেন গুলো ওরকম কঠিন কঠিন পড়ে গেছে। হ্যাঁ, সো এখন আসো যে এটা হচ্ছে তোমাদের রিটেনের কোশ্চেন, এটা রিটেনও থাকে ভাইভাতেও ধরে। হ্যাঁ, খুবই পেট কোশ্চেন। হ্যাঁ, তো এখন আমরা যেটা প্রথম আমরা করি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন। হ্যাঁ, এটা তোমরা মাইক্রোবায়োলজি তো পড়ছো, এখানেও পড়বা। এটা কি, যে মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে এক নম্বর হলো ইনহিবিটরস অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস। ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস তার মধ্যে কি কি আছে, এখানে তোমাদেরকে দুইটা ভাগে বলতে হবে, একটা হচ্ছে বিটা ল্যাকটাম, আদার দেন বিটা ল্যাকটাম অথবা নন বিটা ল্যাকটাম। ঠিক আছে, তো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কি কি আছে, পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনিন, মনোব্যাকটাম। এখানে তোমাদের চারটা ড্রাগের নামই বলতে হবে। তোমাদেরকে এগুলো তো আগে পড়ানো হয়েছে, আমি জাস্ট বলতেছি এই জন্য যে এই কোশ্চেন গুলো যে আমি যেভাবে বলতেছি এভাবে আনসার গুলো দিতে হবে। তোমরা করো কি পেনিসিলিন, সেফালোস্পোরিন বলে কার্বাপেনিন, মনোব্যাকটাম যে বলতে হবে সেটা তোমরা বুঝো না, এটা মাস্ট নো। হ্যাঁ, এই চারটা ড্রাগের নামই কিন্তু বিটা ল্যাকটামে বলতে হবে। যে দুইটা ড্রাগের নাম না বলে বসে থাকবা তখনই কিন্তু হয়ে যায় যে পাস করাবে না ফেল করাবে। ঠিক আছে, খেয়াল করবা এটা। আচ্ছা, আদার দেন বিটা ল্যাকটাম, ভ্যানকোমাইসিন, বেসিট্রেসিন, এগুলোর নাম তোমরা যদি নাও পারো তাহলে অসুবিধা নাই, কিন্তু ওই চারটা ড্রাগের নাম পারতে হবে। আচ্ছা, তারপর আসো নেক্সট ইম্পর্টেন্ট ইনহিবিটরস অফ ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। আচ্ছা, ইনহিবিটরস অফ ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস এটাকে আবার দুই ভাগে বলবা,
inhibitors of 30S ribosomal subunit, inhibitors of 50S ribosomal subunit. হ্যাঁ, তো 30S ribosomal subunitর মধ্যে কি কি আছে আমরা জানি, অ্যামিনোগ্লাইকোসাইডস এন্ড টেট্রাসাইক্লিন, তাই না? আচ্ছা, আর 50S এর মধ্যে কি আছে, সরি এখানে লেখা হয়নি 50S টা। 50S এর মধ্যে আছে ক্লোরামফেনিকল এন্ড ম্যাক্রোলিডস, ক্লোরামফেনিকল এন্ড ম্যাক্রোলিডস। তো তাহলে ইনহিবিটরস অফ ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে আমরা 30S আর 50S দুইটা ভাগে ভাগ করলাম, ঠিক আছে? নেক্সট আসো কি, নেক্সট হচ্ছে ইনহিবিটরস অফ ব্যাকটেরিয়াল নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। তো নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটরস এর মধ্যে কি কি আছে, কুইনোলন্স, দ্যাট মিন্স ফ্লোরোকুইনোলন্স যেটা। তো কুইনোলন্স, ফ্লোরোকুইনোলন্স এগুলো সব এক গ্রুপের ড্রাগ। আরেকটা কি, রিফাম্পিসিন, রিফাম্পিসিন এগুলো হচ্ছে inhibitors of bacterial nucleic acid synthesis. Next কোনটা, inhibit cytoplasmic action of bacteria affecting permeability. তাহলে কি করছে, ব্যাকটেরিয়াল পারমিয়াবিলিটিকে এফেক্ট করে এবং লিডিং টু লিকেজ অফ ইন্ট্রাসেলুলার কম্পাউন্ডস। তার মধ্যে কি আছে, অ্যান্টিফাঙ্গাল যে ড্রাগস গুলো আছে যেমন নিস্টাটিন, অ্যামফোটেরাসিন বি, পলিমিক্সিন, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের এই গ্রুপের ড্রাগস। তারপরে কি আছে, ব্লকিং দি স্পেসিফিক মেটাবলিক স্টেপস দ্যাট আর এসেনশিয়াল টু মাইক্রোঅর্গানিজম। তার মধ্যে আছে হলো সালফোনামাইড এন্ড ট্রাইমেথোপ্রিম, সালফোনামাইড এন্ড ট্রাইমেথোপ্রিম। তাহলে এইটা হচ্ছে আমাদের মেকানিজম অফ অ্যাকশনের উপর ভিত্তি করে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচারটা তোমাদের জাস্ট মনে রাখার জন্য যে কি কি আছে তার মধ্যে, হ্যাঁ যেমন ধরো বিটা ল্যাকটাম একটা গ্রুপ একটা, তারপরে কি আছে অ্যামাইনোগ্লাইকোসাইডস, তারপর কি আছে ম্যাক্রোলিডস, তারপর কি আছে ফ্লোরোকুইনোলন্স, হ্যাঁ তারপরে পলিমিক্সিন অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তো এগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারের উপর ভিত্তি করে হচ্ছে এই ধরনের অ্যান্টিমাইক্রোবিয়ালস গুলোকে এভাবে ভাগ করা হয়েছে। বাট দিস ক্লাসিফিকেশন ইজ নট ইম্পর্টেন্ট, আমাদের ইম্পর্টেন্ট কোনটা, অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, ওইটাই তোমাদেরকে পরীক্ষায় লিখতে দেয় এবং ধরে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে কিছু কিছু টিচারদের খুব পছন্দের কোশ্চেন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স গুলো আমরা কি কি সোর্স থেকে পাই। আমি আমার ব্যক্তিগতভাবে এই ধরনের কোশ্চেন পছন্দ না, কিন্তু অনেকে এটা জিজ্ঞেস করে, এর জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, কি কি আছে, মোস্ট অফ দি অ্যান্টিবায়োটিক্স আর অবটেইনড ফ্রম অ্যাক্টিনোমাইসিস, ঠিক আছে? অ্যাক্টিনোমাইসিস এখান থেকে পাওয়া হয় 58% অফ দি টোটাল অ্যান্টিবায়োটিক্স। তার মধ্যে কি কি আছে, অ্যাক্টিনোমাইসিন, ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন আর ইরিথ্রোমাইসিন, এই চারটা ড্রাগই আসে হচ্ছে তোমার অ্যাক্টিনোমাইসিস থেকে, ঠিক আছে? ফাঙ্গাস থেকে আসে কোনটা, আমরা জানি পেনিসিলিন, পেনিসিলিন, সেফালোস্পোরিন, গ্লাইসোফালভিন, দিস আর অবটেইনড ফ্রম ফাঙ্গাস। তো ফাঙ্গাস থেকে আসে 18% অফ দি ড্রাগ। তারপর হায়ার প্ল্যান্টস এন্ড ব্যাকটেরিয়া থেকে আসে 9%, ব্যাসিপ্রাসিন, পলিমেক্সিন এগুলো তোমরা জানো যে তেমন একটা ইম্পর্টেন্ট না। আর বাদ বাকি 3% আসে অ্যালজি, অ্যানিমালস, লিচেন্স এগুলো থেকে, ঠিক আছে? তাহলে আমাদের মেইনলি মনে রাখতে হবে অ্যাক্টিনোমাইসিস এবং ফাঙ্গাস থেকে যে গ্রুপের ড্রাগস গুলো আসে ওগুলো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমাদের খুব পেট কোশ্চেন, এগুলো না পারলে কিন্তু ফেল হয়ে যাবে। প্রাইমারিলি ব্যাকটেরিওস্ট্যাটিক কোনগুলো, প্রাইমারিলি ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক কোনগুলো। ব্যাকটেরিওস্ট্যাটিক বলতে কি বোঝায়, the antibiotics which inhibit the growth of the microorganism. Okay, তো ইনহিবিট করে কোন কোনগুলো, মেইনলি হচ্ছে তিনটাই হলো ইনহিবিটরস অফ প্রোটিন সিনথেসিস, এটা মনে রাখবা তাহলে মনে থাকবে। ইনহিবিটরস অফ প্রোটিন সিনথেসিস, তার মধ্যে অ্যামিনোগ্লাইকোসাইড বাদ, অ্যামিনোগ্লাইকোসাইড বাদ দিয়ে যে তিনটা আমরা পড়ি সেই তিনটাই কি কি, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিডস, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিডস। আর হচ্ছে কোনটা, সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিডস আর হচ্ছে সালফোনামাইড। এই চারটা গ্রুপের ড্রাগস হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। এই চারটা ড্রাগ বাদ দিয়ে বাদ বাকি যারা আছে সবাই ব্যাকটেরিওসাইডাল, ঠিক আছে? বাদ বাকি সবাই হচ্ছে ব্যাকটেরিওসাইডাল, পেনিসিলিন, সেফালোস্পোরিন, ফ্লোরোকুইনোলন্স, অ্যামিনোগ্লাইকোসাইডস অল আর ব্যাকটেরিওসাইডাল, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? নো ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন আসো যে তোমাদের রিটেনের খুব পেট কোশ্চেন, যে ডিসকাস দি রেশনাল অফ ইউজিং অ্যান্টিমাইক্রোবিয়াল কম্বিনেশনস। এটা খুবই তাদের পছন্দের কোশ্চেন এবং এটা তোমার রিটেনে অল্টারনেট করে দেয় রেগুলার ইরেগুলার পরীক্ষা। তো অ্যান্টিমাইক্রোবিয়াল কম্বিনেশন ইউজুয়ালি আমরা কি করি, আমরা সাধারণত ইউজ করতে চাই না, কিন্তু কিছু সিচুয়েশন আছে যেখানে অ্যান্টিমাইক্রোবিয়াল কম্বিনেশনস আর মাস্ট, হ্যাঁ যেখানে আমার এটা ব্যবহার করা রেশনাল। তো সেগুলো কি, এক নম্বর হচ্ছে টু অবটেইন
To obtain synergism or potentiation. কোনো সমস্যা? আচ্ছা, No, ma'am. আচ্ছা, to obtain synergism or potentiation, এটা হচ্ছে effect unobtainable with either drug alone. ঠিক আছে, এটা হচ্ছে synergism or potentiation বলতে কি বুঝো? এটা তোমরা জানো, জেনারেল ফার্মাকোলজিতে পড়ছো, যে দুইটা ড্রাগ যখন 2+2 করা হয় তখন মোর দ্যান 4 হবে। ঠিক আছে, দ্যাট মিন্স যদি দুইটা ব্যাক্টোস্ট্যাটিক ড্রাগ আমরা দেই, একসাথে কম্বাইন করি, তাহলে ইট ইজ মোর দ্যান 4, দ্যাট মিন্স দে বিকাম ব্যাকটেরিসাইডাল। ঠিক আছে, দুইটা ব্যাক্টোস্ট্যাটিক ড্রাগ যখন আমরা কম্বাইন করব, দে বিকাম ব্যাকটেরিসাইডাল। ওকে, তো তাহলে কি কি আছে এর মধ্যে আমরা জানি, সালফোনামাইড ট্রাইমেথোপ্রিম, মানে অথবা সালফামেথোক্সাজোল প্লাস ট্রাইমেথোপ্রিম, এটা দিয়ে কি হয়, কোট্রাইমোক্সাজোল হয়। These two drugs are individually bacteriostatic. When they together given, they become bactericidal. ঠিক আছে, তো কোট্রাইমোক্সাজোল কম্বিনেশনটা আমরা ইউজ করি ইউটিআই তে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, হ্যাঁ, নিউমোসিস্টিস ক্যারিনি ইনফেকশন, এই সমস্ত জায়গায় আমরা কোট্রাইমোক্সাজোলটা ইউজ করি। তাহলে আমরা কিসের জন্য ইউজ করতেছি? টু অবটেইন সাইনার্জিজম অর পটেনসিয়েশন। কোনটা? এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে কোট্রাইমোক্সাজোল। এটাতে কিন্তু তোমাদের আলাদা কোশ্চেনই আছে, এটা আমি পরে বলবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে কি? টু ডিলে দ্য ডেভেলপমেন্ট অফ ইমার্জেন্স অফ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যতগুলো আছে তার মধ্যে। টু ডিলে দ্য ডেভেলপমেন্ট অফ ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, তার মধ্যে কি কি আছে? চারটা ড্রাগ, রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, ইথামবিউটল, পাইরাজিনামাইড। এগুলো কোথায় ইউজ করি আমরা? ইন দ্য ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস, ইন দ্য ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস। ঠিক আছে, ওকে, আচ্ছা, তারপরে কোথায় ইউজ করি? টু ব্রডেন দ্য স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটিকে বাড়ানোর জন্য আমরা ইউজ করি। কি কি দেওয়া হয়? ক্লোরামফেনিকল এন্ড বেনজাইল পেনিসিলিন ইউজ করা হয় ইন কেস অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। ঠিক আছে, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কিন্তু খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন, সিভিয়ার কন্ডিশন, যেখানে পজিটিভ অর্গানিজম না জানা পর্যন্ত আমরা কি করি? আমরা হচ্ছে দুইটা এমন ড্রাগ ইউজ করি, যেমন ক্লোরামফেনিকল, বেনজাইল পেনিসিলিন, দুটোই মেনিনজাইটিসে খুবই ইফেক্টিভ ড্রাগ। এর জন্য আমরা এই দুটো কম্বিনেশন করে ইউজ করি টু ব্রডেন দ্য স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। ঠিক আছে, আচ্ছা, তারপর আর কোথায় ইউজ করি? টু রিডিউস দ্য ডোজেস অফ ড্রাগস টু রিডিউস অ্যাডভার্স ইফেক্ট। এটা কোথায়? ইন কেস অফ টিউবারকুলোসিসে, যে আমরা যে ড্রাগস গুলো ইউজ করি টিউবারকুলোসিস, আমরা জানি দে আর ভেরি মাচ টক্সিক ড্রাগস। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করি? একটা হলো টু ডিলে দ্য ইমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্স এন্ড টু রিডিউস দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ দি ড্রাগস। হ্যাঁ, অ্যাডভার্স ইফেক্ট অফ দি ড্রাগস, এর জন্য আমরা কি করি? একসাথে কম্বিনেশন ড্রাগস ইউজ করি। তাহলে কি হয়? ড্রাগের ডোজ গুলো কম লাগে এবং অ্যাডভার্স ইফেক্ট কম হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কি? টু প্রডিউস মোর র্যাপিড অর কমপ্লিট ব্যাকটেরিসাইডাল ইফেক্ট দ্যাট কুড বি অ্যাচিভড উইথ আইদার ড্রাগ অ্যালোন। মানে ব্যাকটেরিসাইডাল ইফেক্টটাকে আমরা খুব মানে ভালোভাবে পাওয়ার জন্য এবং তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা কি করি? আমরা ড্রাগ কম্বিনেশন ইউজ করি, যেটা আমি একটা ড্রাগ দিয়ে, একটা ড্রাগ ইউজ করলে আমরা সেই গোলটা আমরা অ্যাচিভ করতে পারবো না। দ্যাটস ওয়াই। ঠিক আছে, তো তাহলে 5 নম্বরটা তোমাদের যদি নাও মনে থাকে, তোমরা না লিখলা, এটা তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু প্রথম চারটা যেটা, সেই চারটা কিন্তু আমাদের লিখতে হবে। 1 নম্বর কি? টু অবটেইন সাইনার্জিজম অর পটেনসিয়েশন, 1 নম্বর, সেখানে তোমরা এক্সাম্পল দিয়ে দিবা সালফামেথোক্সাজোল, ট্রাইমেথোপ্রিম। তারপর হচ্ছে টু ডিলে দ্য ইমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্স ইন কেস অফ টিউবারকুলোসিস, চারটা ড্রাগের নাম দিলা। To broaden the spectrum of activity in case of যেমন ধরো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আমরা ক্লোরামফেনিকল আর হচ্ছে বেনজাইল পেনিসিলিন ইউজ করতেছি। আরেকটা কি? টু রিডিউস দ্য ডোজ অফ দি ড্রাগস, টু রিডিউস দ্য ডোজ অফ দি ড্রাগস টু রিডিউস অ্যাডভার্স ইফেক্ট। এর জন্য আমরা কি করতেছি? ড্রাগ কম্বিনেশন ইউজ করি ইন কেস অফ টিউবারকুলোসিস। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিকেশন অর কন্ডিশনস ফর অ্যান্টিমাইক্রোবিয়াল কম্বিনেশনস আর জাস্টিফাইড। এইটার এই কোশ্চেনের অ্যান্সার সেম, এর জন্য আমি তোমাদেরকে একবারে এটাই দেখাই দিচ্ছি যে some examples or some conditions where antimicrobial combinations are used or justified. ঠিক আছে, কোথায় কোথায় তোমাদেরকে এভাবে কোশ্চেনটা দেয় যে write down the conditions, clinical conditions where antimicrobial combinations are used অথবা antimicrobial combinations are justified. তো 1 নম্বর কি? empirical treatment of serious infection. ঠিক আছে, তো এম্পিরিক্যাল ট্রিটমেন্ট বলতে বুঝায় কি? তোমরা জানো যে যখন হচ্ছে তোমার সেপ্টিসেমিয়া হয় অফ আননোন কজ, যে পেশেন্টের সিরিয়াস ইনফেকশন, তখন আমাদের কি লাগবে?
যে আমরা জানি না যে কজেটিভ অর্গানিজম কোনটা, তখন আমাদের এম্পিরিক্যাল থেরাপিতে চলে যেতে হয়। সেক্ষেত্রে দেখা যাবে যে 2 or more অ্যান্টিমাইক্রোবিয়াল কম্বিনেশন আমরা কি করতেছি, ইন্টারভেনাসলি দিয়ে আমরা তখন পেশেন্টের সিচুয়েশনকে ইমপ্রুভ করার চেষ্টা করি। এটা হচ্ছে এম্পিরিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা, স্পেসিফিক ইনফেকশনস where two drugs act synergistically, হ্যাঁ, তো এটা আমি একটু আগে বললাম যে কোট্রামোসাজলের কথা বললাম, যেমন ইউটিআই তে আমরা ইউজ করি সালফামেথোজোল, ট্রাইমেথোপ্রিম। আরেকটা কোনটা, এন্টারোকক্কাল এন্ডোকার্ডাইটিস। এখানে পেনিসিলিন আর জেন্টামাইসিন যদি আমি দেই, এটা সিনার্জিস্টিক ইফেক্ট প্রডিউস করবে। ঠিক আছে, দুইটাই ব্যাকটেরিসাইডাল, দে বিকাম মোর ব্যাকটেরিসাইডাল। ঠিক আছে, ইন কেস অফ এন্টারোকক্কাল এন্ডোকার্ডাইটিস। এন্টারোকক্কালে কিন্তু পেনিসিলিন একা কি করবে, এটা ব্যাকটেরিওস্ট্যাটিক ইফেক্ট করে, তুমি জানো এন্টারোকক্কাসে। বাট যদি আমি সাথে জেন্টামাইসিন দিয়ে দিই, তখন দুইটা মিলে মোর দ্যান ব্যাকটেরিসাইডাল হয়ে যায়। আচ্ছা, এরপরে মিক্সড ইনফেকশন। মিক্সড ইনফেকশন হচ্ছে যখন 2 or more infections are present at one time, তখন আমরা হচ্ছে ড্রাগ কম্বিনেশন ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা কি, টিউবারকুলোসিস। আমরা জানি টু ডিলে দ্য ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স এন্ড টু রিডিউস দ্য ডোজ অফ দ্য ড্রাগস টু রিডিউস অ্যাডভার্স ইফেক্টস। সো এই সমস্ত ইয়েতে আমরা কি করতেছি, অ্যান্টিমাইক্রোবিয়াল কম্বিনেশন গুলো ইউজ করতেছি। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমাদের যদি এক্সাম্পল বলতে বলে অথবা বলে যে তোমরা কিছু ক্লিনিক্যাল কন্ডিশনের নাম লেখো, তখন হচ্ছে তোমরা এভাবে করে লিখে দিবা। ঠিক আছে, নাও এখন আসো, হোয়াট আর দি ড্রব্যাকস অর ডিসঅ্যাডভান্টেজেস অর ডিমেরিটস। একই কোশ্চেন, drawbacks, disadvantages or demerits of using antimicrobial combination. Antimicrobial combination যেমন আমরা ইউজ করে কিছু বেনিফিট পাই, ডেফিনেটলি এর কিছু ড্রব্যাকসও আছে। হ্যাঁ, যেমন কি কি, যেমন রিস্ক অফ টক্সিসিটি অফ 2 or more drugs। যদি আমরা টক্সিসিটি রিডিউস করার জন্য দিচ্ছি, কিন্তু সাথে কি হবে, দুইটা ড্রাগ দিতেছো, দুইটা ড্রাগেরই অ্যাডভার্স ইফেক্ট আমাকে ভুগতে হবে, তাই তো। আচ্ছা, তারপরে কি, antibiotic antagonism may result if one bacteriostatic and one bactericidal agents are given. যেমন ধরো যে আমরা কিন্তু ক্লোরামফেনিকল বেনজাইল পেনিসিলিন কম্বিনেশন দিলাম, তাই না, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে দিলাম, পেশেন্ট ভালো হতে পারে। আবার কি হতে পারে, যেহেতু একটা ব্যাকটেরিওস্ট্যাটিক দিচ্ছে আর একটা ব্যাকটেরিসাইডাল দিচ্ছে, তাহলে সে কি করবে, একটা কি করতেছে, ইনহিবিট করতেছে, আরেকটা কি করতেছে, ব্যাকটেরিয়াকে কিল করতেছে। যেটা গ্রোথকে ইনহিবিট করে রাখলো ব্যাকটেরিয়ার, সেগুলো কি হবে, সেগুলো ডরমেন্ট অবস্থায় চলে যায়। পরবর্তীতে তখন কি হবে, এগুলো পরে আবার কি হবে, পরে ফ্লেয়ার আপ করবে, ফ্লেয়ার আপ করে আবার ইনফেকশন করবে। ঠিক আছে, সো আমি যখন একটা ব্যাকটেরিওস্ট্যাটিক আর ব্যাকটেরিসাইডাল দিই, তখন কি হয়, সেটা অ্যান্টিবায়োটিক অ্যান্টাগনিজম প্রডিউস করে। ঠিক আছে, আচ্ছা, আর কি হতে পারে, ট্রিটমেন্ট উইথ কম্বিনেশন অফ ড্রাগস মে লিড টু সুপার ইনফেকশন। আমরা জানি যে সুপার ইনফেকশন মোস্টলি হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে। আমরা যখন কম্বিনেশন ইউজ করি, তখন কি হবে, সুপার ইনফেকশন ডেভেলপ করার চান্স থাকে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত কি বুঝতে অসুবিধা আছে কোনো? নো ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আসো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট আর দি প্রবলেমস অর লিমিটেশনস অর হ্যাজার্ডস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ। এটা খুব আসে কোশ্চেন, এবং এখানে তোমাদের এরকম একটা, এই কোশ্চেনটা তোমাদেরকে পরীক্ষা তো ধরবেই, সাথে তোমাদেরকে এখান থেকে তখন চলে যায় যে রেজিস্ট্যান্স কাকে বলে, হোয়াট ডু মিন বাই রেজিস্ট্যান্স, ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, হোয়াট আর দ্য মেকানিজম অফ ডেভেলপিং ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। তুমি ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স কি কিভাবে লিমিট করতে পারো, অথবা এখান থেকে চলে যাবে সুপার ইনফেকশনে। এটা হচ্ছে নর্মাল, তোমার এভাবে করে কোশ্চেন আসে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, প্রবলেমস অর লিমিটেশনস অর হ্যাজার্ডস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজের মধ্যে প্রথমেই তোমাদেরকে বলতে হবে ডেভেলপমেন্ট অফ ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখন বর্তমানে পুরো ওয়ার্ল্ডে কি সমস্যা হচ্ছে, অ্যান্টিবায়োটিক বেশি ইউজ করার কারণে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স গ্রো করে গেছে, যার কারণে কি হয়, অ্যান্টিবায়োটিকে কাজ করে না, তাই তো। এটা তো এখন আমরা সবাই জানি যে ইটস এ গ্লোবাল প্রবলেম। হ্যাঁ, তো তাহলে এক নাম্বার প্রবলেম হচ্ছে ইমার্জেন্স অফ রেজিস্ট্যান্স। দেন কোনটা, সুপার ইনফেকশন। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে সুপার ইনফেকশন। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করলে কি হয়, সুপার ইনফেকশন ডেভেলপ করে। আচ্ছা, তারপরে কি হতে পারে, মাস্কিং অফ ইনফেকশন। যে একটা ইনফেকশনের জন্য আমরা ড্রাগ দিলাম, হয়তোবা তার ভিতরে আরেকটা আন্ডারলাইং ইনফেকশন ছিল, সেটা দেখা গেল ওটা সাইন সিমটমস মাস্ক হয়ে গেল, আমরা বুঝতে পারলাম না, পরে দেখা গেল সেটা ভিরুলেন্ট হয়ে পেশেন্ট মারা গেল। এটা হচ্ছে মাস্কিং অফ ইনফেকশন, খুবই ডেঞ্জারাস। আরেকটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, যেটার মধ্যে মানে হাইপার সেন্সিটিভিটি অর অ্যালার্জিক রিঅ্যাকশন। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হাইপার সেন্সিটিভিটি অর অ্যালার্জিক রিঅ্যাকশন টু অ্যান্টিমাইক্রোবিয়ালস। তাহলে দিস আর দি হ্যাজার্ডস অর লিমিটেশনস অর প্রবলেমস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ। ঠিক আছে,
ওকে, নেক্সট আসো। ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, সবচেয়ে পচা যে জিনিসটা আমার পড়াইতে বিরক্ত লাগে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, কিন্তু কিছু করার নাই, এটা ধরবেই পরীক্ষা। তো ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স বলতে কি বুঝি? আমরা বুঝি যে ডিমিনিশড রেসপন্সিভনেস অফ মাইক্রোঅর্গানিজমস টু অ্যান অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ইজ নোন অ্যাজ ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। তাহলে কি বুঝলাম? যে আমরা মাইক্রো অর্গানিজমের এগেনস্টে ধরো পেনিসিলিন দিলাম, প্রথমবার যেরকম কাজ করলো পরের বার তার চেয়ে একটু কম কাজ করলো, তারপরে আরো কম কাজ করলো। কেন? বিকজ ডিমিনিশড রেসপন্সিভনেস অফ দ্য মাইক্রো অর্গানিজমস টুয়ার্ডস দ্য অ্যান্টিমাইক্রোবিয়াল। তো এটা কিভাবে সম্ভব? এটা কয়েকভাবে তারা ডেভেলপ করে ফেলে। তারা যখন অ্যান্টিবায়োটিকের এগেনস্টে এক্সপোজড হয়, তারা কি করে, তাদের বডিতে কিছু চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে কি হয়? দে বিকাম রেজিস্ট্যান্ট টু দ্যাট অ্যান্টিমাইক্রোবিয়ালস। তো এটা কিভাবে কিভাবে ডেভেলপ হতে পারে? একটা হচ্ছে ইননেট, দ্যাট মিন্স বাই বর্ন। হ্যাঁ, দুইটা মেকানিজমে আমাদের ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে। একটা হচ্ছে ইননেট আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ইননেট অ্যান্ড অ্যাকোয়ার্ড। তো ইননেট যেটা, সেটা হচ্ছে বাই বর্ন। এটার চেয়ে ইম্পর্টেন্ট কোনটা? অ্যাকোয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেমন ধরো ইননেট যেটা, সেটা আমরা অলরেডি জানি। যেমন ধরো যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, তাদের কি নাই? অক্সিজেন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমই নাই। হ্যাঁ, দে ল্যাক অক্সিজেন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট মেকানিজম which is required for aminoglycosides to enter into the bacterial cell. The aminoglycoside কি করে? অক্সিজেন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট মেকানিজম ইউজ করে ব্যাকটেরিয়াল সেলে এন্টার করে। তো অ্যানারোবিক ব্যাকটেরিয়া তো তোমার অক্সিজেন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট মেকানিজমে নেই, তাহলে কি অ্যামিনোগ্লাইকোসাইড কাজ করবে? তা তো ডেফিনেটলি কাজ করবে না। তাহলে দ্যাটস ওয়াই অ্যামিনোগ্লাইকোসাইড ইজ ইনএফেক্টিভ অ্যাগেইনস্ট অ্যানারোবিক অর্গানিজম। এটা আমরা কি, আমরা আগে থেকেই জানি। সো আমরা অ্যানারোবিক ব্যাকটেরিয়ার এগেইনস্টে আমরা কি করব না? আমরা অ্যামিনোগ্লাইকোসাইড ইউজ করব না। ঠিক আছে? আচ্ছা, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরস যারা, হ্যাঁ, তারা কাদের এগেইনস্টে কাজ করবে না? ক্ল্যামাইডিয়াল ইনফেকশনে দিলে তারা কাজ করবে না। যদি আমি পেনিসিলিন ক্ল্যামাইডিয়াল ইনফেকশনে দিই, কোনো কাজ হবে না। কেন? পেনিসিলিন অ্যাক্টস বাই ইনহিবিটিং ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস। আর ক্ল্যামাইডিয়াতে কি নাই? সেল ওয়াল নাই। সো পেনিসিলিন ক্ল্যামাইডিয়ার এগেইনস্টে কাজ করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এরকম আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল কি? আইসোনিয়াজাইড। তো আইসোনিয়াজাইড তোমার একমাত্র কার এগেইনস্টে কাজ করে? ইট ইজ অনলি ইফেক্টিভ এগেইনস্ট মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কেন? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে কি থাকে? মাইকোলিক অ্যাসিড থাকে। আইসোনিয়াজাইডটা কাকে ইনহিবিট করে কাজ করে? দে অ্যাক্ট বাই ইনহিবিটিং মাইকোলিক অ্যাসিড। তো মাইকোলিক অ্যাসিডটা মোস্ট অফ দ্য অর্গানিজমে থাকেই না। ঠিক আছে? মোস্ট অফ দ্য অর্গানিজমে থাকে না, দ্যাটস ওয়াই আইসোনিয়াজাইড ইজ নট ইফেক্টিভ অ্যাগেইনস্ট মোস্ট অফ দ্য মাইক্রো অর্গানিজম। এটুকু বোঝা গেছে? আচ্ছা, তারপরে আসো যে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডের মধ্যে কি কি আছে? এখন হলো অ্যাকোয়ার্ডটা হচ্ছে যে মাইক্রো অর্গানিজম যখন এক্সপোজড হয় তখন তারা বডিতে ডেভেলপ করে অ্যাকোয়ার্ড। দ্যাটস ওয়াই অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইননেট। কারণ ইননেটটা আমরা অটোমেটিক্যালি আমরা আগে থেকেই জানি, কিন্তু অ্যাকোয়ার্ডটা আমরা জানি না। অ্যাকোয়ার্ডটা তারা তৈরি করে। ঠিক আছে? তো কি কিভাবে করতে পারে? এক নম্বর হচ্ছে ড্রাগ ফেলস টু রিচ দি টার্গেট। তো টার্গেটে তারা পৌঁছাতে পারবে না। যেমন ধরো পেনিসিলিন কোথা দিয়ে ঢুকবে? সেল ওয়ালে ঢুকে। ঠিক আছে? তো সেল ওয়ালে ঢোকার জন্য তোমার ব্যাকটেরিয়ার ভিতরে কিছু পোরিন থাকে। ঠিক আছে? তো পোরিন গুলো কি হয়? ব্যাকটেরিয়া গুলো কি করে? সেল ওয়াল কন্টেনিং ব্যাকটেরিয়া গুলো তাদের পোরিন গুলোকে চেঞ্জ করে ফেলে। তো পোরিন গুলোকে যদি চেঞ্জ করে ফেলে, তখন পেনিসিলিন দেখা যাবে যে আর সেলের ভিতরে এন্টার করতে পারতেছে না। ঠিক আছে? তো পেনিসিলিনের ঢোকার পরিমাণটা কি হবে? আস্তে আস্তে কমে যাবে। কমে গেলে দে বিকাম ইনএফেক্টিভ অ্যাগেইনস্ট সেল ওয়াল। তখন তার ব্যাকটেরিয়াকে তারা লাইসিস করতে পারবে না এবং কাজ করবে না। ঠিক আছে? তখন ওই ব্যাকটেরিয়া এগেইনস্টে তারা আস্তে আস্তে ইনএফেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বাই রিডিউসিং ব্যাকটেরিয়াল পারমিয়াবিলিটি। তো ব্যাকটেরিয়াল পারমিয়াবিলিটি কিভাবে চেঞ্জ হয়ে গেল? এটা তোমার হচ্ছে যে পেনিসিলিন যে অর্গানিজমের এগেইনস্টে কাজ করে, সেই ব্যাকটেরিয়া গুলো তারা কি করে? তাদের পোরিন গুলোকে চেঞ্জ করে ফেলতেছে, যার কারণে পেনিসিলিন আর ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকতে পারছে না এবং ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে লাইসিস করতে পারে না। আলটিমেটলি পেনিসিলিন বিকামস ইনএফেক্টিভ টু দ্যাট ব্যাকটেরিয়া। যেমন ধরো স্ট্রেপ্টোকক্কা, স্টেফালোকক্কার এগেইনস্টে পেনিসিলিন কি হয়ে যায়? ইনএফেক্টিভ হয়ে যায়। আচ্ছা, এখন আসো নেক্সট হচ্ছে এনজাইমেটিক ব্রেকডাউন। এনজাইমেটিক ব্রেকডাউন। তো এনজাইমেটিক ব্রেকডাউনের মধ্যে হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে হাইড্রোলাইটিক আর একটা হচ্ছে নন হাইড্রোলাইটিক।
হাইড্রোলাইটিক অ্যান্ড নন হাইড্রোলাইটিক। হাইড্রোলাইটিকের মধ্যে কি আছে? পেনিসিলিন, হাইড্রোলাইসিস অফ পেনিসিলিন বাই বিটা ল্যাক্টামেজ। আরেকটা হচ্ছে নন হাইড্রোলাইটিক, যেমন হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড ক্লোরামফেনিকল বাই অ্যাসিটাইলেটেড এনজাইম। তো এই যারা এই এনজাইমেটিক ব্রেকডাউনের মাধ্যমে যে ইয়ে হয়, তারা কি করে? এনজাইম তৈরি করে। হ্যাঁ, এই ব্যাকটেরিয়াগুলো এনজাইম তৈরি করে। হাইড্রোলাইটিক এনজাইম কি? বিটা ল্যাক্টামেজ তৈরি করে। যেহেতু পেনিসিলিন হচ্ছে বিটা ল্যাক্টাম অ্যান্টিবায়োটিক, তারা বিটা ল্যাক্টাম রিংটাকে ভেঙে ফেলে, তাহলে পেনিসিলিনটা ইনএফেক্টিভ হয়ে যাবে, আর কাজ করতে পারবে না। আর নন হাইড্রোলাইটিক হচ্ছে অ্যাসিটাইলেটেড এনজাইম তৈরি করতেছে। তারা কাদেরকে ভাঙতেছে? অ্যামাইনোগ্লাইকোসাইড এন্ড ক্লোরামফেনিকলকে তারা ভেঙে ফেলতেছে। ভেঙে ফেললে তখন কি হবে? ড্রাগস গুলো ব্যাকটেরিয়া এগেইনস্টে ইনএফেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এনজাইমেটিক ব্রেকডাউন হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে টার্গেট ইজ অল্টার্ড। তোমার টার্গেটটাই তারা কি করতেছে? অল্টার করে দিচ্ছে। যেমন হচ্ছে তোমার 30S রাইবোজোমাল সাবইউনিটের উপর কাজ করে কে? অ্যামাইনোগ্লাইকোসাইডস। তোমার এই 30S রাইবোজোমাল সাবইউনিটের যে স্ট্রাকচার, সেটাকেই সে কি করবে? চেঞ্জ করে দিবে। চেঞ্জ করে দিলে তখন কি হবে? অ্যামাইনোগ্লাইকোসাইড আর সেটার উপর কাজ করতে পারবে না এবং মাইক্রোঅর্গানিজম গুলো রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এটা একটা। আরেকটা কি করে? যে যেমন সালফোনামাইড, ট্রাইমেথোপ্রিন, তারা কি করে? মেটাবলিক পাথওয়ের উপরে কাজ করে, তাই না? মেটাবলিক পাথওয়েটাকে তারা কি করবে? মেটাবলিক পাথওয়েটাকে অল্টার করে দিবে। অল্টার করে দিলে তখন আর সালফোনামাইড সেই পাথওয়ের উপরে কাজ করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি করে? এক্সপোর্ট অফ ড্রাগ ফ্রম ব্যাকটেরিয়া ইউজিং ইফ্লাক্স পাম্প। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, তার বডির মধ্যে কি করে? ইফ্লাক্স পাম্প তৈরি করে, এটাকে ইয়ে করে, যার ফলে কি হয়? যে যখনই তোমার অ্যান্টিবায়োটিকটা ভিতরে ঢুকবে, তারা ওই ইফ্লাক্স পাম্প দিয়ে অ্যান্টিবায়োটিকটাকে বাইরে বের করে দেয়। যতবার তুমি দিবা ততবার সেই ইফ্লাক্স পাম্প দিয়ে বাইরে বের করে দিবে, যার কারণে কি হবে? তোমার অ্যান্টিবায়োটিক আর ওই ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করবে না। এভাবে কারা কাজ করে? যেমন অ্যান্টিবায়োটিক এর এগেইনস্টে কাজ করে হচ্ছে টেট্রাসাইক্লিন, ফ্লোরোকুইনোলাস। এগুলোর এগেইনস্টে তারা কি তো করতেছে? ইফ্লাক্স পাম্প ইউজ করে এই অ্যান্টিবায়োটিক গুলোকে বের করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের কি রেজিস্ট্যান্সটা বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে 4 ধরনের ভাবে তারা একওয়ার্ড কাজ করতেছে। ওকে, এখন আসো। আচ্ছা, ট্রান্সমিশন অফ রেজিস্ট্যান্স আমাদের জন্য জরুরি না, এটা আমাদের মাইক্রোবায়োলজির পড়া। আমাদের দরকার হলো কিভাবে অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে তারা রেজিস্ট্যান্স গ্রো করে। তারপরে আমরা জানলাম যে এটা কি ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় এন্ড হরাইজন্টাল ট্রান্সমিশন হয়। ভার্টিক্যালটা স্লো, এটা হয় কি প্যারেন্টস থেকে অফস্প্রিং এ যায়। আর হরাইজন্টাল যেটা, সেটা কি ট্রান্সফার অফ প্লাজমিড টু দ্য সারাউন্ডিং। আমরা জানি যে প্লাজমিড থেকে তারা কি করে? এটা সারাউন্ডিং এ তারা রেজিস্ট্যান্সটাকে ট্রান্সফার করে, সেটা কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশনের মাধ্যমে। ঠিক আছে, তো এটা আমাদের জন্য অত একটা ইম্পর্টেন্ট না, এটা আমাদের এটা না মনে রাখলেও চলবে। আমাদের মেকানিজম অফ ডেভেলপিং ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স উইথ এক্সাম্পল গুলো আমাদের জানতে হবে। কোন কোন অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে তারা এভাবে করে রেজিস্ট্যান্স তৈরি করতেছে। ইফ্লাক্স পাম্প ব্যবহার করতেছে কাদের এগেইনস্টে? যেমন কুইনোলোনস, টেট্রাসাইক্লিনের এগেইনস্টে ইফ্লাক্স পাম্প। এনজাইমেটিক ব্রেকডাউন ইউজ করে কাদের ক্ষেত্রে? বিটা ল্যাক্টামেজ, নন বিটা ল্যাক্টামেজ কাদের ক্ষেত্রে? যেমন পেনিসিলিনের ক্ষেত্রে বিটা ল্যাক্টামেজ, আর অ্যামাইনোগ্লাইকোসাইড টেট্রাসাইক্লিনের এগেইনস্টে হচ্ছে নন বিটা ল্যাক্টামেজ, দ্যাট মিন্স অ্যাসিটাইলেটেড এনজাইম। এগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা। আজকে আসো এটা দিয়ে শেষ করব, আর অল্প কিছু পড়া থাকবে। নেক্সট ক্লাসে আমি পড়াই দেবো যে অপরচুনিস্টিক ইনফেকশন। অন্য ক্লাসে আমি সুপার ইনফেকশন দিয়ে শুরু করব, সাথে পেনিসিলিন পড়াই দেব ইনশাআল্লাহ যদি সময় হয়। আচ্ছা, অপরচুনিস্টিক ইনফেকশনটা কি জিনিস? অপরচুনিস্টিক ইনফেকশনটা হচ্ছে আমরা যদি লং টার্ম ধরে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ইউজ করি। যেমন ধরো গ্লুকোকর্টিকয়েডস। আমরা জানি গ্লুকোকর্টিকয়েডটা কি জিনিস? এটা একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ প্লাস ইট হ্যাজ ইমিউনোসাপ্রেসিভ অ্যাকশন, তাই না? তো এটা তো মানে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাকশন, ফার্মাকোলজিক্যাল অ্যাকশনই দুইটা। সেটা কি? একটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর একটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ অ্যাকশন। আমরা যদি লং টার্ম ধরে আমরা গ্লুকোকর্টিকয়েডস কোথাও ইউজ করি, এটা যেহেতু ইমিউনোসাপ্রেসিভ, এটা ইউজ করলে কি হয়? অপরচুনিস্টিক যে অর্গানিজম গুলো আসছে সেগুলো কি হয়? দে বিকাম আপার হ্যান্ড এন্ড সাপ্রেস দি নর্মাল ফ্লোরা। আমাদের বডিতে যে নর্মাল ফ্লোরা গুলো আছে এগুলো কি? দে আর দি বেনিফিশিয়াল, তাই তো? কিন্তু যখন আমরা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট ইউজ করি তখন কি হয়? ভাইরুলেন্ট অর্গানিজম গুলো আপার হ্যান্ড হয়, নর্মাল ফ্লোরা গুলোকে সাপ্রেস করে দেয়। ঠিক আছে, এই যেমন ধরো নিউমোসিস্টিস কারিনি, এটা একটা নটোরিয়াস ওয়ান। তারপর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, যেমন ধরো ক্যান্ডিডা আলবিকেন্স, হ্যাঁ, ক্যান্ডিডিয়াসিস করে যেটা,
এগুলো হচ্ছে ভ্যারুলেন্ট। হ্যাঁ, তো এগুলো কি হয়, এরা অপরচুনিস্টিক প্যাথোজেন নামে পরিচিত। হ্যাঁ, এরা করে কি আপার হ্যান্ড হয়ে যায় যখন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস দেওয়া হয়, এবং আপার হ্যান্ড হয়ে তারা কি করবে, বডিতে ইনফেকশন প্রডিউস করে। ইনফেকশন প্রডিউস করে মেইনলি হচ্ছে নিউমোসিস্টিস ক্যারিনি, ফাঙ্গাল ইনফেকশন যেমন ক্যান্ডিডা অ্যালবিকাস, এগুলো দিয়ে কি হয়, অপরচুনিস্টিক ইনফেকশন হয়। ঠিক আছে, তো আমরা লং টার্ম যদি আমরা স্টেরয়েড ইউজ করি তখন ইউজুয়ালি এগুলো বেশি হয়। এবং কাদের ক্ষেত্রে বেশি হয়, ইন কেস অফ ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, ঠিক আছে। তো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি স্টেরয়েড বা গ্লুকোকর্টিকয়েড ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ভেরি কশাসলি ইউজ করতে হবে। ঠিক আছে, তা না হলে সেখানে কি হতে পারে, অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে, উইচ বিকাম ভেরি সিভিয়ার। আচ্ছা, তাহলে এখন তোমাদের যেটা বাকি রইলো, পড়া কিন্তু এখন খুব অল্পই বাকি আছে জেনারেল প্রিন্সিপালে। একটা আছে হচ্ছে তোমার সুপার ইনফেকশন, তারপর হচ্ছে সুপার ইনফেকশনের মধ্যে কিন্তু অনেকগুলা কোশ্চেন আসে। তোমার ডিফাইন সুপার ইনফেকশন, হোয়াট আর দ্য পজিটিভ অর্গানিজমস ফর সুপার ইনফেকশন, তারপর হচ্ছে হোয়াট আর দ্য পজিটিভ and which antibiotics produce super infection, what measure will you take to prevent super infection। এই চারটা কোশ্চেন তোমাদেরকে জানতে হবে, মাস্ট নো। আর রেজিস্ট্যান্সের মধ্যে একটা বাকি আছে, what are the what measures will you take to prevent bacterial resistance। তাহলে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স আর হচ্ছে সুপার ইনফেকশন প্রিভেন্ট করার মেজার্স গুলো আমাদের জানতে হবে, এটা ইনশাআল্লাহ আমি পরের ক্লাসে বলবো। আর আরেকটা কোশ্চেন এখানে বাকি আছে, সেটা হচ্ছে রাইট ডাউন দি প্রিন্সিপালস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল কেমোথেরাপি। ঠিক আছে, এই দুইটা কোশ্চেন আমি তোমাদেরকে ইনশাআল্লাহ পরের ক্লাসে প্রথমে পড়াই, তারপর ইনশাআল্লাহ পেনিসিলিন স্টার্ট করব। ঠিক আছে, জি ম্যাম। এ পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই তো? নো ম্যাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ওয়েলকাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।